নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার একটি নতুন অনলাইন প্রেডিকশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত। একজন জাতিকার প্রেডিকশন আজ আমি করব। এই প্রেডিকশনটির সূচনাতেই ছোট্ট একটি বিজ্ঞপ্তি। 9903136903 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রফেশনালি কেউ যদি আমাকে দিয়ে প্রেডিকশন করাতে চান তাহলে সর্বপ্রথম আপনাদের ডিটেলস অর্থাৎ ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে হবে। তারপর আমি বললে তবেই আমার ফিসটা ডিপোজিট করবেন। মনে রাখবেন, ফ্রিতে আমি কারোর প্রেডিকশন করি না। ফিস ডিপোজিট করা হয়ে যাবার পর আপনাদের যা যা কোশ্চেন বা কোয়ারিজ আছে এভরিথিং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9903136903 তে পাঠিয়ে দেবেন। আমি যদি খুব বিজি না থাকি বা এমন কোথাও আছি যেখানে আমার নেট কানেকশন নেই, এরকম সিচুয়েশন যদি ক্রিয়েট না হয়, তাহলে 48 আওয়ার্সের মধ্যে 48 ঘন্টার মধ্যে পরিপূর্ণ গোপনীয়তার সাথে সেটাকে ইউটিউবে পাবলিশ করব। প্রেডিকশন করার পর ইউটিউবে পাবলিশ করব পরিপূর্ণ গোপনীয়তার সাথে, এবং তার লিঙ্কটি যেই হোয়াটসঅ্যাপ থেকে আমাকে প্রেডিকশন করতে বলা হয়েছে সেই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। যখনই আমি লিঙ্কটি পাঠিয়ে দিলাম তখনই সেটাকে সেভ বা ডাউনলোড করে নেবেন। প্রেডিকশনটি অত্যন্ত মূল্যবান, সেটিকে সুরক্ষিত বা সংরক্ষিত করার দায়িত্ব কিন্তু পরিপূর্ণভাবে আপনাদের। যাদের আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থে নেই, তারা কখনো কিন্তু মনে রাখবেন, হাত দেখে কখনো কিন্তু প্রেডিকশন করা সম্ভব নয়। হাত দেখা কখনো কিন্তু অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যে পড়ে না। হোরা পদ্ধতি কখনো কিন্তু অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যে পড়ে না। সংখ্যাতত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজির টোটাল যে প্রেডিকশনটি করা হয় সেখানে কিছু কিছু ক্ষেত্রে সংখ্যাতত্ত্ব প্রয়োজন হয়, কিন্তু সংখ্যাতত্ত্ব দ্বারা 5% বা 10% বেশি অ্যাকুরেট প্রেডিকশন কখনো করা সম্ভব নয়। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকলে আপনারা দু চোখের ছবি পাঠিয়ে দেবেন। এই চোখের ভেতরের যে কালো অংশটা, যাকে আমরা মণি বলি, এই কালো মণির দ্বারা অর্থাৎ কর্নিয়ার দ্বারাই কিন্তু 100,000% অ্যাকুরেট প্রেডিকশন করা সম্ভব। তাই জন্য চোখটা বড় বড় করে এমন করে ছবি পাঠাবেন যাতে ভেতরের কালো অংশটা দেখা যায়। আমি আবার বলছি, কালপুরুষ ছক আর কালপুরুষ ছক কিন্তু এক নয়। কালপুরুষ ছক মানে হচ্ছে মেষকে এক ধরে মিন, মেষকে এক ধরলাম তারপরে মিন, এই যে ছকটা ক্রিয়েট করা হলো তাকে কালপুরুষ ছক বলা হয়। আর কালপুরুষ ছক হচ্ছে বেসড অন সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ। আমার বলাটা কাজ, বোঝাটা আপনাদের কাজ, এবং বুঝে সঠিক মতন এই যে অত্যন্ত পাওয়ারফুল সাবজেক্ট সেটাকে নিজেদের জীবনে ইমপ্লিমেন্ট করাটা পুরোপুরি আপনাদের উপর নির্ভর করছে। তাই আমি আবার বলছি, আপনারা সচেতন হন, সচেতন হন, সচেতন হন। আমাদের যে হরমোনাল ফাংশন, তার দ্বারা নার্ভ সিস্টেমও কিন্তু আমাদের শরীরের মধ্যে তার যে প্রয়োগ, তার যে প্রক্রিয়া, সেগুলোকে বর্তায়। এই নার্ভ সিস্টেমের দ্বারাই কিন্তু হাতের রেখা সৃষ্টি হয়। সুতরাং একটা বাচ্চা ছেলেকে বোঝালেও সে বুঝতে পারবে যে আমাদের এই যে নার্ভ সিস্টেমটা সবসময় কিন্তু এক থাকে না, পরিবর্তিত হয়। তাই জন্য কখনোই তার দ্বারা প্রতিফলিত যে হাতের এই যে রেখাগুলি, সেগুলো কখনো কিন্তু আমাদের জীবনের নেগেটিভিটির কথা বলতে পারে না, আমাদের উত্তরণের কথাও বলতে পারে না,
বা নেগেটিভিটিকে ফাইন্ড আউটও করতে পারে না। যখন নেগেটিভিটিকে ফাইন্ড আউট করা সম্ভব নয়, তখন কোনো মতেই কিন্তু সেটাকে শর্ট আউট করাও সম্ভব নয়। এই সায়েন্সটা যদি আপনারা বুঝতে পারেন, তাহলেই কিন্তু আপনারা বুঝবেন যে হাতের রেখা বা হাত দেখে, হাতটা দেখে দিত, সেই হাত দেখা দ্বারা কিন্তু কিচ্ছু বোঝা সম্ভব নয়। জন্মছক কাকে বলে, স্পট ইমপ্লিমেন্টেশন ছক কাকে বলে বহুবার বলেছি, ছোট্ট করে বলিনি। আমি যখন জন্মাচ্ছি তখন গ্রহের যে অবস্থান, সেই গ্রহের অবস্থান দ্বারা ক্যালকুলেট করে যে ছকটি ক্রিয়েট করা হয় তাকে জন্মছক বলে। জন্মছকের মধ্যে দিয়ে আমি কি পেতে পারি, সেটা ব্যর্থতা হতে পারে, সফলতা হতে পারে। কোন রুটে গেলে আমি সফল হতে পারি, আমি আমার কর্মজীবনে, আমি আমার ব্যক্তিগত জীবনে সুখী হব না দুঃখী হব, এই এভরিথিং সো কল্ড, যাকে আমরা লৌকিক ভাষায় বা সাধারণ অর্থে বলি আমার ভাগ্যে যা আছে তাই হবে, নিয়তিতে যা আছে তাই হবে, কপালে যা আছে তাই হবে বলি তো, আসলে কিন্তু এই জন্ম ছকের মধ্যে লুকিয়ে থাকে আপনি জীবনে সফল হবেন না বিফল হবেন, কোন রুটে গেলে কিভাবে চললে আপনি সফল হবেন বা বিফল হবেন, এভরিথিং কিন্তু এখানে বলে দেওয়া থাকে। যদি আপনার ক্রিকেটার না হওয়ার থাকে, তাহলে মাঠের মধ্যে আপনি 24 ঘন্টায় 20 ঘন্টা প্র্যাকটিস করলেও ক্রিকেটার হতে পারবেন না। এটা চিরন্তন সত্যি কথা। যে আমি আমার দ্বারাই আমি কি হব সেটা ফাইন্ড আউট করবো তা নয়, এটা পূর্ব নির্ধারিত। যখন আপনার জন্ম হচ্ছে তখন জন্ম ছকের মধ্যে দিয়েই একদম ফাইন্ড আউট করে দেওয়া যায় যে এই ছেলেটা ইঞ্জিনিয়ার হবে, ডক্টর হবে, অ্যাস্ট্রোলজার হবে, ক্রিকেটার হবে, উকিল হবে, কি হবে, বিজনেসম্যান হবে, সার্ভিস হোল্ডার হবে, বেসরকারি চাকরি করবে, সরকারি চাকরি করবে, কি করবে। যখনই আপনি তার বিরুদ্ধে গিয়ে কথা বলতে শুরু করবেন বা বিরুদ্ধে কাজকর্ম করতে শুরু করবেন, তখন কিন্তু আপনি ব্যর্থ হবেন। আর তা না হলে যতটা সফলতা আপনার জন্মছক ইন্ডিকেট করছে, ততটা তার অর্ধেকও আপনি সফল হতে পারবেন না। হ্যাঁ, আপনার 80% সফলতা দেখা গেল ডক্টর হলে হওয়া যেত, আপনি সেখানে দেখা গেল একজন অভিনেতা হতে চাইলেন, তাহলে সেখানে 30% হয়তো সফল হলেন যদি খুব নিজেকে তৈরি করেন বা আপনার সেই ট্যালেন্ট থাকে। কিন্তু আপনি কখনো 50%, 60%, 70% কখনো কিন্তু অ্যাচিভ করতে পারবেন না, 80% তো পারবেনই না। এখন এই যে জন্মছকটা ক্রিয়েট করা হলো, আমার বৈবাহিক জীবনে অত্যন্ত সুখী হওয়ার কথা বা আমার কর্মজীবনে অত্যন্ত সুখী হওয়ার কথা, বা দেখা গেল যে আমি মানে আমার প্রফেশন, আমার একটা চাকরি পাওয়ার কথা, আমি চাকুরে হওয়ার কথা, বা দেখা গেল আমার সরকারি চাকরি পাওয়ার কথা, বা আমার খুব ভালো বিজনেসম্যান হওয়ার কথা, বা দেখা গেল আমার খুব ভালো স্টুডেন্ট হওয়ার কথা। কিন্তু দেখা যাচ্ছে আমার যেটা হওয়ার আছে সেটা আমার 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর কেটে গেল, সেই জায়গাটাকে আমি অ্যাচিভ করতে পারলাম না। কেন পারলাম না? কিসের জন্য পারলাম না? কি করলে পারবো? এই কি, কেন, কি করলে এর উত্তর দিতে পারে কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছক। জন্মের সময় গ্রহের যে অবস্থান তার দ্বারা ক্যালকুলেট করে আমরা জন্মছক ক্রিয়েট করছি। তারপর আমাদের 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর বয়স হচ্ছে। এই যে প্রতিটা মুহূর্তে কিন্তু আমাদের গ্রহগুলো, এই যে আমাদের বয়স বাড়ছে, আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে, আমাদের চিন্তাধারার পরিবর্তন হচ্ছে, আমাদের শরীরের পরিবর্তন হচ্ছে, আমাদের যৌনতার পরিবর্তন হচ্ছে, আমাদের চাহিদার পরিবর্তন হচ্ছে, সেরকম জন্মের সময় গ্রহগুলোও কিন্তু প্রতি মুহূর্তে আপডেট হতে হতে পরিবর্তিত এবং আবর্তিত হয়ে চলেছে। এবং আজকের দিনে যে ফরমেশনটা নিচ্ছে তার উপর নির্ভর করে যে ছকটি ক্রিয়েট করা হয় তাকে কিন্তু বলা হয় স্পট ইমপ্লিমেন্টেশন ছক। এটা কিন্তু মনে রাখা দরকার। যেমন আমি কালপুরুষ ছকের কথাও যেটা বললাম, সেটা কিন্তু বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক। জন্ম ছককে কিন্তু সে ইন্ডিকেট করে না। গোচরগত ট্রানজিটগত অবস্থানের মধ্যে দিয়ে ক্যালকুলেশন করে আজকের দিনের
কি সিচুয়েশন, নেগেটিভিটি, এবং তার দ্বারা একদম টিল ডেথ যদি আমি নেগেটিভিটিটা দেখি এবং প্রেডিকশনটা করি, তাহলে টিল ডেথ কি কি হতে পারে অ্যাকুরেট ভাবে কিন্তু বলে দেওয়া সম্ভব। কেমন, এটা কিন্তু পরিষ্কার বোঝালাম। কিন্তু এখন প্রশ্ন যেটা হচ্ছে, স্পট ইমপ্লিমেন্টেশন ছক বা কালপুরুষ ছক এইগুলো কখনো কিন্তু সনাতনী বা বৈদিক অ্যাস্ট্রোলজারেরা কখনো ক্রিয়েট করতে পারে না। তার কারণ এইগুলো ক্রিয়েট করতে গেলে আপনাকে পিওর সায়েন্স, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স নয়, কিন্তু পিওর সায়েন্স, পিওর ম্যাথ এবং পিওর ক্যালকুলেশন জানতেই হবে। তার জন্য আপনাকে প্রচুর পড়াশোনা করতে হবে। কিন্তু এক্ষেত্রে সনাতনী বৈদিক অ্যাস্ট্রোলজারেরা সামনে ঈশ্বরকে রেখে, গড ইজ ডেডিকেশন কম্বিনেশন অফ অল রিলেশন থিঙ্কিংস, তা না করে সামনে একটা মাটির মূর্তিকে রেখে মানুষের ভাবাবেগে হিট করে, মানুষের আবেগ নিয়ে খেলা করে, এবং যা কিছু হচ্ছে বা যা কিছু পরিবর্তিত হবে ঈশ্বরের দ্বারাই হবে এটা বুঝিয়ে আসলে তারাই কিন্তু হর হর হরণ করো। যখনই নেগেটিভিটি হচ্ছে, নেগেটিভিটি তো হবেই, কেননা তারা যেটা দিচ্ছে তার মধ্যে কোনোভাবে একটা যজ্ঞের মধ্যে দিয়ে কখনোই কিন্তু আমার গ্রহের নেগেটিভিটি অফ করা সম্ভব নয়। একটা পুজোর মধ্যে দিয়ে কখনো কিন্তু নেগেটিভিটি অফ করা সম্ভব নয়। আমার স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা ইনক্রিজ করতে পারে, কনসেন্ট্রেশনের জায়গাটা আসতে পারে, কিন্তু সেখানে কখনো গ্রহের নেগেটিভিটি অফ করা সম্ভব নয়। আর যখনই হচ্ছে না, তখনই আপনার উপর কিন্তু সেই দোষটাকে বর্তাচ্ছে যে তুমি নিশ্চয়ই ভালো মতন মায়ের কাছে চাইলে না বা বাবার কাছে চাইলে না, তাই জন্য তারা কিন্তু তোমাকে কৃপা করলো না। তোমার দোষ, আমার দোষ নয়। আর হর হর হরণ করে কি করলো, পুরোটা আত্মসাৎ করে ফেললো। আসল সত্যকে জানা ভীষণ প্রয়োজন। আমি প্রথমে বলিনি যে এই জাতিকা জন্মেছে কিন্তু 17 মার্চ 1986 বিকেল 5টা, মানে 5 PM। আর কোথায় জন্মেছে সেটা নয়, আমি উজ্জ্বই রাখলাম, কেননা আমি যেটা করি, যেটা বলি ওপেন, এখানে লুকুনো চুরোনোর কিছু নেই। 17 মার্চ 1986 বিকেল 5টার সময় এই জাতিকাটি জন্মেছিলেন। কোথায় জন্মেছিলেন সেটা বললাম না, সেটাকে আমি গোপন রাখলাম। তার নামটিকেও যেমন আমি গোপন রাখলাম। যদি লক্ষ্য করা যায়, এই জাতিকার কিন্তু সিংহ লগ্ন এবং বৃষ রাশি। 1 নম্বর ঘরে অর্থাৎ সিংহের ঘরে কোনো গ্রহ নেই। 2 নম্বর ঘরে অর্থাৎ কন্যার ঘরে কোনো গ্রহ নেই। 3 নম্বর ঘরে অর্থাৎ তুলার ঘরে কেতু এবং প্লুটো বসে রয়েছে। 3 নম্বর ঘরের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। 4 নম্বর ঘরে বৃশ্চিকের ঘরে, মঙ্গলের ঘরে শনি এবং ইউরেনাস বসে রয়েছে। 5 নম্বর ঘরে ধনুর ঘরে বৃহস্পতির ঘরে মঙ্গল এবং নেপচুন বসে রয়েছে। 6 নম্বর ঘরে মকরের ঘরে শনির ঘরে কোনো গ্রহ নেই। 7 নম্বর ঘরে কুম্ভের ঘরে শনির ঘরে বৃহস্পতি বসে রয়েছে। 8 নম্বর ঘরে মীনের ঘরে বৃহস্পতির ঘরে বুধ, শুক্র এবং সূর্য বসে রয়েছে। 9 নম্বর ঘরে মেষের ঘরে মঙ্গলের ঘরে রাহু বসে রয়েছে। 10 নম্বর ঘরে বৃষর ঘরে শুক্রর ঘরে চন্দ্র বসে রয়েছে উচ্চস্থ। 11 নম্বর ঘরে বুধের ঘরে মিথুনের ঘরে কোনো গ্রহ নেই। আর 12 নম্বর ঘরে কর্কটের ঘরে চন্দ্রর ঘরে কোনো গ্রহ নেই। এবার যদি স্পট ইমপ্লিমেন্টেশন ছক লক্ষ্য করা যায়, 1 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 2 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 3 নম্বর ঘরে মঙ্গল এবং প্লুটো, 4 নম্বর ঘরে শনি কেতু, 5 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 6 নম্বর ঘরে রবি, 7 নম্বর ঘরে শুক্র, 8 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 9 নম্বর ঘরে বুধ, 10 নম্বর ঘরে রাহু এবং চন্দ্র, 11 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 12 নম্বর ঘরে ইউরেনাস, নেপচুন এবং বৃহস্পতি। এই জাতিকার আমি একদম ঘর ধরে ধরে প্রেডিকশন করি। তাহলে প্রথম হাউস যদি লক্ষ্য করা যায়, তাহলে সিংহের কিন্তু ঘর, তার অধিপতি গ্রহ কিন্তু সূর্য। আমি কি বলেছিলাম, সূর্য সম্পর্কে আমরা অনেক কিছু জানতেই পারি, কিন্তু আমাদের ছকের মধ্যে
সূর্যের অবস্থান বলে দেয় আমার যেই ভাবের মধ্যে সূর্যটি বসে রয়েছে সেই ভাবটি সারা জীবন ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে। কেননা রবি বা সূর্য মূল কাজই হচ্ছে সেই ভাবটিকে কিন্তু কখনো স্টেবল হতে দেবে না বা একইভাবে যেতে দেবে না। মানে একটি ভাবে রবি বসে আছে, তার মানে আমি সারা জীবন আমি সবসময় নগর্থক ভাবে দেখবো কেন, নেগেটিভ ভাবে দেখবো কেন? দেখা গেল আমি খুব গরিব, কিন্তু আমার আয় ভাবে দেখা যাচ্ছে সূর্য বসে রয়েছে, তার মানে আমি চিরকাল কখনো গরিব থাকবো না। আমার 3 নম্বর ঘরে দেখা যাচ্ছে সূর্য বসে রয়েছে, মন মানসিকতা অত্যন্ত নেগেটিভ, কিন্তু আমার সবসময় মন মানসিকতা নেগেটিভ থাকবে না। আমরা কেবলমাত্র নেগেটিভ অর্থে কিন্তু সূর্যের ফ্লাকচুয়েশনের কথা বলছি না। সূর্য যেই ভাবটিতে বসে থাকবে সেই ভাবটিতে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে দেয়, কখনো স্টেবল হতে দেয় না, একইভাবে কখনো সেই জায়গাটাকে কিন্তু বিরাজ করে না সেই জায়গাটাতে। এবার সূর্য কিন্তু 8 নাম্বার ঘরে বসে রয়েছে। 8 নাম্বার ঘরে কিন্তু বুধের সাথে এবং শুক্রের সাথে বসে রয়েছে। তাহলে এই ছকের মধ্যে কিন্তু শুক্র অত্যন্ত পাওয়ারফুল হয়ে গেল। কিন্তু মনে রাখা দরকার, কারণ মিনের ঘরে শুক্র পাওয়ারফুল, কিন্তু মনে রাখা দরকার যে সেই ঘরটি কিন্তু 8 নাম্বার ঘর। 8 নাম্বার ঘর মানেই নেগেটিভ বলছি না, কিন্তু যখন লগ্ন দ্বারা ক্যালকুলেশন করা হবে তখন 8 নাম্বার ঘরটিকেও পজিটিভ ঘর বলা যায় না। বিশেষ করে যখন সেখানে সূর্য এবং শুক্রের অবস্থান রয়েছে, মানে দারিদ্র যোগ। দারিদ্র যোগ মানে কি? প্লিজ গিভ মি সাম ফুড, আই এম হাংরি তা নয়, আমাকে খেতে দাও আমি ক্ষুধার্ত তা নয়। দারিদ্র যোগ মানে ফল ডাউন করিয়ে দেওয়া। এবং সেখানে কিন্তু বুধ নিচস্থ হয়ে বসে রয়েছে মিনের ঘরে। বুধ কিন্তু সবচেয়ে নিচস্থ ফল দেয়, নেগেটিভ ফল দেয়। তাহলে লগ্ন মানে যদি আমার স্থাপত্য হয়, লগ্ন মানে যদি আমার ভিত হয়, তাহলে কিন্তু লগ্ন মানে আমার মেরুদণ্ড যদি হয়, লগ্ন মানে সেই কাঠামো যার উপর আমাকে তৈরি করা হচ্ছে যদি হয়, তাহলে সেটা কিন্তু কখনো কোনো মতে আমাদের জীবনের যে জৈবিক, অর্থাৎ আমরা মানুষ, আমরা সুখ চাই, শান্তি চাই, আনন্দ চাই, ভালো গাড়ি চাই, বাড়ি চাই, সবাই চাই। যখন আমাদের সিচুয়েশন থাকে তখন মনে হয় দুটি খেয়ে পড়তে পারলেই বাঁচি, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সবার মনের মধ্যে এইটা থাকে। এইটা কোনো মতেই তাকে তৃপ্ত করতে পারবে না ফার্স্ট শুক্রের অবস্থানের জন্য। আর তার যে এই যে স্থাপত্য ভিত, যেটাকে বললাম মেরুদণ্ড, যার উপর সে দাঁড়িয়ে রয়েছে, সেটা কিন্তু ফল ডাউন করে যাচ্ছে ডে বাই ডে, মান্থ বাই মান্থ, ইয়ার বাই ইয়ার। তার কারণ দারিদ্র যোগ ক্রিয়েট হয়ে রয়েছে। দারিদ্র যোগ মানে আমি গরিব হব তা নয়, কিন্তু আমার যে সিচুয়েশনটা, রবি আপস এন্ড ডাউনস করছে, কিন্তু আলটিমেট সিচুয়েশনটা আমার আস্তে আস্তে যত বয়স বাড়বে, যত আমি আস্তে আস্তে প্রৌঢ় বা বার্ধক্য আস্তে আস্তে যখন আমি এগিয়ে যাব, তখন কিন্তু সিচুয়েশনটা আস্তে 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 নেগেটিভ হতে হতে একটা সময় কিন্তু দেখা যাবে যে আমি একদম নেগেটিভ সিচুয়েশনে রয়েছি। আমি অ্যাস্ট্রোলজিটা ছেড়ে দেব যদি এই জাতিকা বলে আমি না খুব ভালো রয়েছি, বা আমার না এই পার্টিকুলার এই প্রবলেমটা হচ্ছে, তাছাড়া আমি ভালো রয়েছি। এই জাতিকাটির আমি এই প্রথম লগ্ন দ্বারাই ক্যালকুলেশন করে বলে দিতে পারি। তাকে যদি সামনে বসিয়ে আপনাদের সাথে আমি কথা বলাতে পারতাম, তিনি বলতেন যে আমার হাজারো প্রবলেম, নানান সমস্যা, নানান দিক দিয়ে আমি শেষ হয়ে যাচ্ছি, আমি ভালো নেই। কেবল একটা দিককে তিনি কিন্তু কখনো ইন্ডিকেট করতেন না, কখনোই নয়। চারিদিক থেকে কিন্তু সব দিক থেকে আমি অসুখী হয়ে যাচ্ছি, এটা কিন্তু ডেফিনিট ভাবেই তিনি বলতেন। এবং এই প্রেডিকশনটি যখন তাকে করছি, তিনি আমাকে জানাবেন। তিনি যদি বলেন না আমার সব দিক ঠিক আছে, কেবল একটি দিক, তাহলে আমি সেই দিন অ্যাস্ট্রোলজি ছেড়ে দেবো, তা নয়। চারিদিক থেকে কিন্তু, মানে তাকে যদি বলা হয় তুমি তোমার সমস্যা বলো, তখন বলবে কোন সমস্যা ছেড়ে কোন সমস্যা বলবো। চারিদিক থেকে আমি কিন্তু স্ম্যাশড হয়ে যাচ্ছি, এটা পরিষ্কার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর যখন 8 নাম্বার ঘরে বুধ বসে থাকে, 8 নাম্বার ঘরে বুধ এবং শনি সবচেয়ে স্ট্রং, এটা আমি অন্তত কয়েক লক্ষবার বলেছি। কিন্তু 8 নাম্বার ঘরে বুধ কিন্তু নিচস্থ হয়ে বসে রয়েছে।
তাহলে বুধ মানে হচ্ছে আমার উপস্থিত বুদ্ধি, বুধ মানে হচ্ছে আমার বুদ্ধিটাকে আমি কিভাবে ইমপ্লিমেন্ট করব, আমার বুদ্ধিটাকে আমি কিভাবে ইমপ্লিমেন্ট করব, আমি একটা কোনো নেগেটিভ সিচুয়েশনের মধ্যে রয়েছি কিভাবে সেখান থেকে আমি ওভারকাম করতে পারবো, এবং সেই মুহূর্তে অন স্পট আমি কিভাবে নিজেকে আমার বুদ্ধিটাকে ইউজ করছি, ব্যবহার করছি, সেই জায়গাটাও কিন্তু এই জাতিকার ক্ষেত্রে পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। যখনই অড সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে সে কিন্তু তখন কি হয়ে যাচ্ছে, ফুল স্টপ হয়ে যাচ্ছে, আমার জীবনে কি করব, ব্লাইন্ড হয়ে যাচ্ছে, ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে তার বুদ্ধির জায়গাটা, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে বড় কথা 8 নাম্বার ঘরে নিচস্থ অবস্থায় বুধ বসে রয়েছে যেমন, আবার এই বুধ কিন্তু কি হচ্ছে, দারিদ্র যোগের আন্ডারে চলে আসছে, অর্থাৎ তার সাথে কিন্তু শুক্র এবং সূর্য বসে থাকার জন্য কি হচ্ছে, আমার যে বুদ্ধিটা, আমার যে উপস্থিত বুদ্ধিটা, বা আমি কিভাবে একটা অড সিচুয়েশনকে হ্যান্ডেল করব, এই ক্ষমতাটাও কিন্তু তার আস্তে 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 ডিক্রিজ হয়ে যাচ্ছে, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এইবার চলে আসি এই বুধ নিয়ে যে বললাম, সেকেন্ড হাউসের অধিপতি গ্রহও কিন্তু আমি দেখতে পাচ্ছি বুধ, কেননা কন্যার ঘর। তার ফলে কি হয়ে গেল, আমি সঞ্চয়ের জায়গা বা অর্থনৈতিক জায়গাটাও খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না, অন্তত তার ছক দ্বারা এবং সেকেন্ড হাউস দ্বারা আমরা দৃষ্টিভঙ্গিকেও বুঝি, সেই জায়গাটাও কিন্তু মারাত্মক নেগেটিভ হয়ে যাচ্ছে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেকেন্ড হাউস দ্বারা কিন্তু মনে রাখার প্রয়োজন আছে যে আমরা অনেক আরো নানান ক্যালকুলেশনের মধ্যে দিয়েও বোঝা যায়, কিন্তু সেকেন্ড হাউস দ্বারাও বোঝা যায় যাদের সাথে বাস করছি বা যারা আমার কাছের মানুষ, তাদের দ্বারা কিভাবে ইনফ্লুয়েন্স হচ্ছে আমি, এর দ্বারা কিন্তু আমি পরিষ্কার দেখতে পাচ্ছি গুপ্ত শত্রুতার জায়গাও ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ 11 নাম্বার ঘরের অধিপতি গ্রহও কিন্তু বুধ, তাহলে বুধকে কেন্দ্র ধরে 1 4 7 10 ক্যালকুলেশন করলে 6:9 12:4% মধ্যে দিয়ে 3 নাম্বার ঘরকে হিট করছে। তাহলে 3 নাম্বার ঘরে কিন্তু নিচস্থ কেতু বসে রয়েছে। নিচস্থ কেতু কেন বসে রয়েছে? কেতু এবং রাহু ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, তাদের নিজস্ব কোনো পাওয়ার নেই। যদি স্ট্রং পাওয়ারফুল কোন গ্রহের সাথে বসে থাকে তাহলে তারা পাওয়ারফুল হয়ে যায়, বা অধিপতি গ্রহের সাথে বসে থাকে তাহলে তারা পাওয়ারফুল হয়ে যায়, সেরকম ভাবে নেগেটিভ সাথে বসে থাকলে নেগেটিভ হয়ে যায়। তাহলে শুক্রের ঘরে বসে রয়েছে যেটা 10 নাম্বার এবং 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, তাহলে 3 নাম্বার ঘরে কেতু বসে রয়েছে শুক্রের ঘরে, সেই শুক্র কিন্তু সূর্যের সাথে দারিদ্র যোগ ক্রিয়েট করছে। তাহলে যখনই দারিদ্র যোগ ক্রিয়েট করছে, ফল ডাউন হয়ে যাচ্ছে, তার মানে কিন্তু সেটাই দাঁড়াচ্ছে তাহলে এই জায়গায় আমাদের যে বুধের অবস্থান 6996 কানেকশন, সেই কেতু দ্বারা আক্রান্ত হয়ে যাচ্ছে। কেতুকে বলা হয় কিন্তু স্যাটিসফ্যাকশনের কারক গ্রহ। তাহলে জীবনের মধ্যে এই জাতিকার স্যাটিসফ্যাকশন থাকতেই পারে না, এবং স্যাটিসফ্যাকশনের জায়গাটা কেবল নেই তা নয়, এই স্যাটিসফ্যাকশনের জায়গাটা আস্তে 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 এখন এমন হয়ে যাচ্ছে আমার আর স্যাটিসফ্যাকশনের বিন্দুমাত্র তার জীবনের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না। স্যাটিসফাই হওয়ার জায়গাটা বিন্দুমাত্র তার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, এটা পরিষ্কার দেখা যাচ্ছে। এইবার 3 নাম্বার ঘরটায় যদি চলে আসি, প্রথমত 3 নাম্বার ঘর দ্বারা মানসিকতা মনোভাবের জায়গাটা বোঝা যায়। তাহলে মানসিকতা মনোভাবের যে কারকতা, যে গ্রহ, সেই গ্রহটাই তো ডিক্রিজ হয়ে যাচ্ছে, কেননা শুক্র একটু আগেই বললাম একটার সাথে আরেকটা পরিপূরক। তাহলে মানসিকতা মনোভাবের জায়গাটা চোখট হয়ে যাচ্ছে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। আবার 3 নাম্বার ঘরে যখন কেতু নিচস্থ হয়ে বসে থাকে, তখন তুমি অস্বীকার করলে কোনো লাভ নেই মা, তোমারও মানসিকতা মনোভাবের জায়গাটা মারাত্মক নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে। একটা পরিবারকে সংঘবদ্ধ করতে, আনন্দ পেতে, সুখ পেতে, এবং একটি পরিবারের মধ্যে যে সম্পর্কের মধ্যে যে শ্রদ্ধা, ভক্তি এবং রেসপেক্টের জায়গা থাকে, সেই জায়গাটাও কিন্তু মারাত্মক নেগেটিভ হয়ে যাচ্ছে। তোমার মানসিকতা মনোভাবের জায়গা, এবং কেতু কিন্তু 9 নাম্বার ঘরে মঙ্গলকেও হিট করছে। তাই জন্য তোমার এগ্রেশন, তোমার ক্রোধ বলো, রাগ বলো, যন্ত্রণা বলো, তোমার আবেগ বলো,
নিজেকে এক্সপ্রেস করছো যেভাবে, সেগুলোকে আরো অনেক বেশি কন্ট্রোল করা প্রয়োজন। যদি তুমি কন্ট্রোল না করো তাহলে কখনো কখনো তুমি অন্যকে হিট করে ফেলবে। দেখা গেল তোমাকে কেউ আঘাত দিচ্ছে, সেই আঘাত সহ্য করতে করতে একটা সময় একদম মাত্রা অতিরিক্ত হয়ে যাবার সময় যখন তুমি হিট করছো, তখন তোমার নামেই কিন্তু বলবে, দেখেছো ও এইটা করেছে বলে। সুতরাং ব্লেম পাওয়ার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তুমি মানুষের জন্য, পরিবারের জন্য, ব্যক্তিকেন্দ্রিক পরিবারের সদস্যর জন্য যতই করো, দেখবে আলটিমেট দিনের শেষে কেউ তোমার পিঠে হাত রেখে বলবে না, ও তুমি অনেক পরিশ্রম করলে, এবার একটু রেস্ট নাও, বাবা তুমি অনেক কাজ করলে। তুমি দেখবে তোমার ভেতরের কথা ভেতরেই থেকে যাবে, এবং তোমার যন্ত্রণা বা তুমি কিছু বলতে চাও বা তোমার কিছু চাহিদা থাকতে পারে, তোমার প্রাপ্তির জায়গা থাকতে পারে, তোমার কিছু স্বপ্ন থাকতে পারে, এই জায়গাগুলো কখনো কেউ বুঝতে চাইবে না। এই জায়গাগুলো তোমার অন্তরেই কিন্তু নিরালায় থেকে যাবে, নিঃশব্দে। এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং আরেকটা কথাও কিন্তু বলা যায় যে 3 নাম্বার ঘর দ্বারা আমরা বর্তমানের লাককে বুঝি, সংযোগকে বুঝি, নিয়তিকে বুঝি, ভাগ্যকে বুঝি। নিয়তি, ভাগ্য এইগুলো হচ্ছে সংযোগ। সংযোগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের জীবনে। বর্তমান জায়গা, এই জায়গাটাতেও কিন্তু, যাকে আমি আবার বলছি, সংযোগ মানে অনেকেও না বুঝতে পারে, তাই জন্য আমি যেটা বলতে চাইছি যে এই যে সোকল তোমার ভাষাতেই ভাগ্য, লাক, এই যে জায়গাটা, এই সাপোর্টও কিন্তু তুমি কখনো পাবে না। অর্থাৎ ভাগ্যহীনা হিসেবে কিন্তু আমি তোমাকে দেখতে পাচ্ছি, অন্তত আজকের দিনে দাঁড়িয়ে। তুমি ভেতরে ভেতরে কাঁদবে, কিন্তু তোমার চোখের জল মোছাবার জন্য কেউ থাকবে না। এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। কেমন? আমি আবার বলছি, কেতু এবং শুক্রের অবস্থান, কেতুও নেগেটিভ, শুক্রও নেগেটিভ। কেতু আবার দারিদ্র যোগের সৃষ্টি করেছে। হ্যাঁ, এই শুক্র দারিদ্র যোগের সৃষ্টি করেছে। 6-9 কানেকশন, কেতুও কিন্তু তার আন্ডারে চলে গেছে, আবার বুধও কিন্তু তার আন্ডারে চলে গেছে। তাই জন্য দেখবে সব সময় একটা মানসিক যন্ত্রণা, সব সময় একটা মানসিক কষ্ট, সব সময় একটা ব্যথা, সব সময় একটা না পাওয়া, অনেক চাহিদা কিচ্ছু ফুলফিল হলো না, স্বপ্ন ভঙ্গ হয়ে যাওয়া, এগুলো কিন্তু আমি আজকের দিনে পরিষ্কার লক্ষ্য করতে পারছি। 5 নাম্বার ঘর দ্বারা সফলতাকে আমরা বুঝি। 5 নাম্বার ঘর, আমি যদি নরমালি প্রেডিকশন করি তাহলে 5 নাম্বার ঘরে কিন্তু মঙ্গল বসে আছে। মঙ্গল বসে আছে, ভেরি নাইস। 5 নাম্বার ঘরে মঙ্গল বসে আছে, অর্থাৎ বৃহস্পতির ঘরে কিন্তু মঙ্গল বসে আছে। কিন্তু মনে রাখা দরকার, মঙ্গল যেই ঘরটাতে বসে রয়েছে সেই ঘরের অধিপতি গ্রহ কিন্তু শনির সাথে বসে রয়েছে। সেই শনি কিন্তু আবার মঙ্গলের ঘরে বসে রয়েছে। বোঝাতে পারলাম? মঙ্গল বৃহস্পতির ঘরে বসে রয়েছে, বৃহস্পতি শনির ঘরে বসে রয়েছে, সেই শনি আবার মঙ্গলের ঘরে বসে রয়েছে। তাহলে সো কল্ড একদম সনাতনী বৈদিক অ্যাস্ট্রোলজি মতেও যদি বলতে হয় বোঝাবার জন্য, তাহলে কিন্তু বীজ যোগ ক্রিয়েট হয়ে গেছে তোমার সফলতার জায়গায়। সফলতার জায়গায় বীজ যোগ, সফলতার জায়গায় বীজ যোগ ক্রিয়েট হয়ে গেছে। এবং আমি কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে তোমার পারিবারিক সদস্য বা পারিবারিক যে জায়গাটা, বা আমি পরবর্তীকালেও কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে তুমি সুখী না হওয়ার জায়গা, অর্থাৎ এই যে সফলতার জায়গা, এই সফলতা মানে কেবল চাকরিতে সফল হওয়া নয়, কেবল বিজনেসে সফল হওয়া নয়। আমি যদি একজন গৃহবধূও হই, আমি কি সফল? আমি যদি একজন পিতা হই, আমি যদি একজন মাতা হই, তাহলেও কি আমি সফল? আমার জীবনের সফলতার প্রত্যেকটা জায়গাকে ইন্ডিকেট করে কিন্তু মনে রাখার দরকার আছে এই 5 নম্বর ঘর। তাহলে সেই 5 নাম্বার ঘর যখন বীজযোগ, সো কল্ড সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি বীজযোগকে মানে না, কিন্তু বোঝাবার জন্য বলছি, তার মানে বিষময় হয়ে যাওয়ার জায়গাকে বোঝায়। তাহলে সফলতার বা চাহিদা পরিপূরণের আশেপাশ দিয়েও তুমি যাচ্ছ না, এবং সব সময় কিন্তু মানে কি বলবো, মানসিক কষ্টের শিকার হচ্ছ, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু 5 নাম্বার ঘরে যেহেতু মঙ্গল বসে রয়েছে, 9 নাম্বার এবং 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ আবার মঙ্গল
বৃহস্পতি শনির কানেকশন যেহেতু ক্রিয়েট হচ্ছে, তোমার বিহেভিয়ারটাকেও কিন্তু ঠিক করতে হবে, ব্যবহারিক প্রয়োগের জায়গাটা। হ্যাঁ, তোমাকে আমি আবার বলছি, দেয়ার ইজ এ ল্যাঙ্গুয়েজ অফ রেভলিউশন হুইচ টু বি অ্যাচিভড। এটা যদিও বলা আছে বিপ্লবের ভাষাটাকে, কিন্তু আমি এটাকেই বারবার ধরে বলি, তার কারণ আমি এইটাকে বিপ্লবের পরিবর্তে যদি আমি আমার জীবনের যে প্রতিবাদের জায়গাটাকে বলা হয়, বা যেই জায়গাটাকে আমি সহ্য করতে পারি না সেই জায়গাটাকেও যদি হিট করি, তাহলে মনে রাখা দরকার, তাহলে সাজিয়ে নেওয়া যায় যে প্রতিবাদের ভাষাটাকেও কিন্তু জানতে হয়, শিখতে হয়, উপলব্ধি করতে হয়। তাহলে তোমার মধ্যে দিয়ে যে ব্যবহারিক প্রয়োগ, সেটাও কিন্তু পরিপূর্ণভাবে সঠিক, সেটা আমি লক্ষ্য করতে পারছি না। তোমার যে দৃষ্টিভঙ্গি, তোমার যে কমিউনিকেশন, হ্যাঁ, সেই জায়গাটাতেও কিন্তু আমি অসঙ্গতি লক্ষ্য করতে পারছি। চিৎকার করে, চেঁচামেচি করে কখনো নিজের অধিকারটাকে ছিনিয়ে নেওয়া যায় না। তার জন্য সময়কে, সিচুয়েশনকে ব্যবহার করতে হয় এবং নিজেকে সেরকম ভাবেই কিন্তু প্রয়োগ করতে হয়, যেটা কিন্তু তোমার মধ্যে আমি লক্ষ্য করতে পারছি না। এবং আরেকটা জিনিস, যেটা 5 নম্বর ঘর দ্বারা মঙ্গল 9-6 কানেকশন 12 নম্বর 7 নম্বর ঘরকেও হিট করছে, এটা নিয়ে যদিও আমি পরবর্তীকালে আসবো। তোমার মানে বৈবাহিক জীবন অত্যন্ত নেগেটিভ হয়ে গেছে, এটা আমি লক্ষ্য করতে পারছি। এবং তোমার সাংসারিক জীবন, তোমার ব্যক্তিকেন্দ্রিক জীবন অত্যন্ত নেগেটিভ হয়ে রয়েছে, এটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। তোমাকে কিন্তু আরো সংযত হতে হবে, দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। কিভাবে কথা বললে সঠিক মতন প্রতিবাদ করা যায়, বা আমি কি বলতে চাইছি সেটা মানুষ বুঝবে, সেটা তোমার ঘরের মানুষই হোক, বাইরের মানুষই হোক, আত্মীয় হোক, পাড়াপড়শি হোক, তাহলে সেই ভাষাটাকে, সেই ল্যাঙ্গুয়েজটাকে, সেই অক্ষরগুলোকে কিন্তু হিট করার প্রয়োজন আছে। কমিউনিকেশনের জায়গাও কিন্তু মারাত্মক নেগেটিভ হয়ে যাওয়ার জায়গা আমি এক্ষেত্রে পরিষ্কার লক্ষ্য করতে পারছি। 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ শনি, সেই শনি 4 নাম্বার ঘরে বসে রয়েছে। 4 নাম্বার ঘর দ্বারা জীবনের আনন্দ, ব্যক্তিগত জীবন, সুখ, এই সব কিছুকে বোঝা যায়। তাহলে 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যখন 4 নাম্বার ঘরে নেগেটিভ ভাবে বসে আছে, 6 নাম্বার ঘর মানে প্রাত্যহিক জীবনকেও কিন্তু বোঝায়। 6 নাম্বার ঘর মানে আমার শারীরিক আমি অসুস্থ কিনা সেটাকেও বোঝায়। অর্থনৈতিক জায়গাটা ডিক্রিজ হয়ে যাওয়া, অন্তত আমার ক্ষেত্রে যার প্রেডিকশন করছি, এবং অনেক ক্ষেত্রে লোন, ঋণের জায়গায় চলে যাচ্ছি, এইগুলো কিন্তু এই জাতিকার ক্ষেত্রে কখনো লোন করা, ঋণ করা উচিত নয়। অর্থনৈতিক প্রতিবন্ধকতা থাকবেই। মানসিক রোগ আস্তে আস্তে তার শরীরের মধ্যে চরম রোগের আকার নেবে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এবং ব্যক্তিগত জীবনে এই জাতিকাটি আনহ্যাপি হবে, তার কারণ ব্যক্তিগত জীবনের মানে প্রাত্যহিক জীবনের অধিপতি গ্রহ, 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু 4 নাম্বার ঘরে, ব্যক্তিগত ঘরে বসে রয়েছে, ব্যক্তিগত জীবনে, সাংসারিক জীবনে। তাহলে প্রত্যেকটা দিন ঘুম থেকে উঠেই সূর্য উঠেছে, আবার একটা দিন শুরু হলো, এটা পরিষ্কার আমি লক্ষ্য করতে পারছি। প্রত্যেকটা দিন কষ্ট পেয়ে শুরু হবে, মনে হবে আবার একটা দিন শুরু হলো, কখন দিনটা শেষ হবে। দিন শেষ হয়ে গেলে তখন দেখা যাবে আবার যখন দিন আসছে আবার একটা দিন। এই যে প্রত্যেকটা দিন অসহনীয় হয়ে ওঠা, এই জায়গাটা, কেননা 6 নাম্বার এবং 4 নাম্বার ঘরের মধ্যে একত্রীকরণ। ঋণ করা, ঋণ দেওয়া একদম কখনো নয়, কখনো নয়। কেমন, এইটা কিন্তু করলে পরে আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এবং 6 নম্বর 4 নম্বর যখন 10 নাম্বার ঘরকেও হিট করছে, তখন আমার চাহিদার জায়গা, প্রাপ্তির জায়গা, মননের জায়গা এবং প্রকাশের জায়গাটাও কিন্তু ব্লকড হয়ে গেছে। বোঝাতে পারছি? এই ছকটা কিন্তু খুব ইজিয়েস্ট, 3 লাইনে শেষ করে যাওয়া যায়। প্রত্যেকটা ঘর অ্যানালাইসিস করছি বলেই আমি বলছি। তাহলে আমি আমার যন্ত্রটাকে এক্সপ্রেস করতে পারবো না। যখন বলা হবে তোমার যন্ত্রণাটা কি তো বলো, তখন বলবো কি যন্ত্রণা বলবো, আমার তো চারিদিক থেকে যন্ত্রণা, কোন যন্ত্রণাটা বলবো সেটা কিন্তু তখন সে বলতে শুরু করবে। এবং ডেফিনিট ভাবে এই জাতিকাটি যেন জানায় একদম আজকের দিনে দাঁড়িয়ে আমার এই দিকে যন্ত্রণা, মানে মানসিক কষ্ট, এই দিকে মানসিক কষ্ট, উপর থেকে মানসিক কষ্ট, নিচ থেকে মানসিক কষ্ট, চারিদিক থেকে মানসিক কষ্ট, কোন কষ্টের কথাটা বলবো স্যার?
এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন? আচ্ছা, এইবার যদি আমি 7 নাম্বার ঘরে চলে আসি, তাহলে 7 নাম্বার ঘরে আমি কয়েক কোটিবার বলেছি, 7 নাম্বার ঘরে যদি বৃহস্পতি থাকে, 7 নাম্বার ঘরে যদি শুক্র থাকে, 7 নাম্বার ঘরে যদি রবি থাকে, তাহলে কিন্তু তার বিবাহিত জীবন কখনো ভালো হয় না। আজকের দিনেও কিন্তু 7 নাম্বার ঘরে শুক্র বসে রয়েছে, পরিষ্কার আমি লক্ষ্য করতে পারছি। জন্মছকে 7 নাম্বার ঘরে বৃহস্পতি এবং এই যে শুক্র এবং শনির অবস্থান এবং বৃহস্পতি এবং শনির অবস্থান জানান দিচ্ছে বিবাহিত জীবন কখনো সুখের হতে পারে না। 7 নাম্বার ঘর দ্বারা মানুষের সাথে বন্ডিং এর জায়গাটাও কিন্তু সমৃদ্ধশালী নয়। হ্যাঁ, একটা মানুষের সাথে কিছুদিন ভালো সম্পর্ক, তারপরেই খারাপ হয়ে গেল, তারপরেই সে তোমার শত্রু হয়ে গেল। তুমি মনে রাখো, এরকম সিচুয়েশন তোমার জীবনে এসছে, ভবিষ্যতেও আসবে। কিন্তু এই সিচুয়েশনের জন্য কেবলমাত্র সেই মানুষটি দায়ী নয়, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতি এবং শনির 7 নাম্বার ঘরে বৃহস্পতি একদম নেগেটিভ বিবাহিত জীবনের ক্ষেত্রে। বিবাহিত জীবনের জায়গাটা বা আমাদের মানে কি বলবো, আমাদের ব্যক্তিগত জীবনের জায়গাটা, সাংসারিক জীবনের জায়গাটা আস্তে আস্তে নষ্ট করে দেয়। কিন্তু বৃহস্পতিকে কেন্দ্র ধরে 1 4 7 10 ক্যালকুলেশন করলে 10:2 3:12% মধ্যে 7 নাম্বার 4 নাম্বার 1 নাম্বার ঘরে নেগেটিভ হয়ে যাচ্ছে। কেতু এবং চন্দ্রের অবস্থান সি অক্ষর দিয়ে, এল অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে, ডি অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে ভীষণ সাবধান। তোমার প্রচুর গুপ্ত শত্রুতার জায়গা আমি লক্ষ্য করতে পারছি। গুপ্ত শত্রু আছে আমি লক্ষ্য করতে পারছি, কিন্তু গুপ্ত শত্রু প্রত্যেকটা মানুষের থাকে। গুপ্ত শত্রু থাকাটা বড় কথা নয়, কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা যারা তোমার ক্ষতি করবে তাদের প্রথম অক্ষর কিন্তু এই অক্ষর দিয়ে হবে। যদি দেখা যায় যে তুমি যাদেরকে মারাত্মক গুপ্ত শত্রু মনে করছো এই অক্ষরের মধ্যে তারা পড়ছে না, তাহলে গুপ্ত শত্রুতার দ্বারা তারা তোমার ক্ষতি করতে পারবে না। তারা গুপ্ত শত্রুতা করছে, তুমি মেন্টালি আপসেট হয়ে গিয়ে নিজের মধ্যেই তোলপাড় শুরু করে দিচ্ছ, এবং সেখান থেকেই কিন্তু মন অত্যন্ত স্পর্শকাতর জায়গা। সাইন্টিফিক ওয়েতে যখন বুঝিয়েছি তখন আমি বারংবার বলেছি, তাহলে যখনই এই জায়গাটা ক্রিয়েট হয়ে যাচ্ছে তখনই কিন্তু কি হচ্ছে, সে আমাকে আঘাত করলো, সে আমাকে এই করছে, নিজের মনের মধ্যে এই যে আস্তে আস্তে জটিল করতে শুরু করছি, জটিল থেকে জটিলতর বা জটিলতম। হ্যাঁ, একটা ছোট্ট ব্যাপারকে আমি আস্তে আস্তে বাড়াতে আমি নিজেই কিন্তু নিজের ধ্বংসের কারণ হয়ে যাচ্ছি। এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ বৃহস্পতি এবং এই 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 4 নাম্বার ঘরে বসে রয়েছে। আমি 4 নাম্বার ঘর, তোমার যে সাংসারিক জীবন, তোমার যে ব্যক্তিগত জীবন এবং জীবনের যে আনন্দ উচ্ছ্বাস, আমি খুব আনন্দে রয়েছি, এই যে 4 নাম্বার ঘরটা রিপ্রেজেন্ট করছে। এই 4 নাম্বার ঘরের 4 নাম্বার ঘরটায় যে আমাদের শনি বসে রয়েছে 9635 কানেকশন, সেই শনি কিন্তু বৃহস্পতি দ্বারা কানেক্টেড হয়ে যাচ্ছে। তাহলে 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু 4 নাম্বার ঘরের সাথে কানেক্ট ক্রিয়েট করছে। আবার 5 নাম্বার ঘরের একই বৃহস্পতি, সে কিন্তু আবার 6 নাম্বার ঘরের সাথে কানেক্ট ক্রিয়েট করছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু মানে চারিদিক থেকে জটিলতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তুমি আমার ভিডিওটা দেখবে, অনেক আগে আমার কাছে তোমার আসা উচিত ছিল। আজকের দিনে তুমি একদম ভালো নেই, আজকের দিনে তুমি একদম ভালো নেই। এবং 8 নাম্বার ঘর যেহেতু সুদূর প্রসারীর জায়গা ইন্ডিকেট করে, তাই জন্য এই যন্ত্রণা, এই কষ্ট, এই না পাওয়া, এই ভালো না থাকা, এটা একদিন বা 1 মাস নয়, আস্তে 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 এটা তোমার সাথেই কিন্তু বইতে শুরু করছে। এবং এই ছকের দ্বারা পরিষ্কার কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে তুমি আজকের দিনে একদম ভালো নেই মা, একদম ভালো নেই, কোনো দিক দিয়ে ভালো নেই। বাস্তুদোষ ক্রিয়েট হয়ে গেছে। প্রথমত সূর্যকে কেন্দ্র ধরে 1 4 7 10 ক্যালকুলেশন করলে 4:12 এবং 5:9% মধ্যে দিয়ে চন্দ্র 10 নাম্বার ঘর, 2 নাম্বার ঘর, 6 নাম্বার ঘর। তাহলে বাস্তুদোষ ক্রিয়েট হয়ে গেছে এবং আলক্ষী দোষও কিন্তু ক্রিয়েট হয়েছে। সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি মতে একটি দোষকে মারাত্মক প্রাধান্য দেওয়া হয়, সেটা হচ্ছে আলক্ষী দোষ। আরেকটি দোষ আছে দুর্ভাগ্য দোষ, দুর্ভাগ্য যোগ। 101 রকমের দুর্ভাগ্য যোগ হয়, আর আলক্ষী যোগ যখন ক্রিয়েট হয়
কারোর জীবনে যখন আলক্ষ্মী যোগ ক্রিয়েট হয়, চারিদিক থেকে কিন্তু আস্তে আস্তে তাকে যেন বেঁধে ফেলা হচ্ছে, চারিদিক থেকে কিন্তু সব দিক থেকে কিন্তু সে আনহ্যাপি হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেন মানে একদম নাগ যেন তাকে চারিদিক থেকে মানে বেষ্টিত করছে, ঘিরে ধরছে, পালাবার পথ নেই, কি করব বুঝে উঠতে পারছি না, এরকম সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে। তুমি কিন্তু অত্যন্ত জটিল সিচুয়েশনের মধ্যে চলে গেছো, অত্যন্ত কঠিন সিচুয়েশনের মধ্যে চলে গেছো। 17ই মার্চ 1986 5 PM তোমার জন্ম। আমি যে কথাগুলো বলছি, কোন অ্যাস্ট্রোলজার যদি আপনারা রিয়েল অ্যাস্ট্রোলজি জানেন, নিজেরা প্রেডিকশন করে দেখবেন যে এই জাতিকাটির যেই হয়তো এতটা ডিটেলিং করতে পারবেন না, কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন ছকটা অত্যন্ত জটিল আকার নিয়েছে, ছকটা অত্যন্ত জটিল হয়ে গেছে। এবং জীবনে না পাওয়ার জায়গাটা, সুখী না হওয়ার জায়গাটা, স্যাটিসফাই না হওয়ার জায়গাটা প্রবল ভাবে আস্তে আস্তে তাকে ঘিরে ধরেছে এবং সেটাতে সে মুড়ে গেছে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, 8 নাম্বার ঘরে দারিদ্র যোগ ক্রিয়েট হয়ে যাওয়া মানেও কিন্তু 8 নাম্বার ঘরকে সবসময় কিন্তু বলা হয় যে এটা কিন্তু লুকোনো ঘর বলা হয়, যার মানে অপ্রকাশিত ঘরকেও কিন্তু বলা হয়। তাহলে তুমি যতটা যন্ত্রণা পাচ্ছ, তুমি যতটা কষ্ট পাচ্ছ, এই বুধও কিন্তু সেখানে বসে রয়েছে নেগেটিভ ভাবে, তাহলে এই যন্ত্রণা কষ্ট কিন্তু ততটা তুমি ব্যক্ত করতে পারছো না। যেমন সেরকম ভাবে কিন্তু তোমার এই যে মেন্টাল যে ক্রাইসিসটা রয়েছে, আমি আমার সামনেতে আমি কি করব, কোথায় যাব, কি করলে শান্তি পাবো, স্যার আমাকে বাঁচান, আমি মরে যাচ্ছি, আমি মরে যাচ্ছি, আপনি আমাকে বাঁচান স্যার, আমি মরে যাচ্ছি, এই সিচুয়েশন কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং এই সিচুয়েশনটা, এইটা কাকে চিৎকার করে বলবো যে আমাকে বাঁচাও, আমি অসুখী, আমি বাঁচতে চাই, আমি ভালো মতন বাঁচতে চাই, এটা কাউকে বলার তুমি জায়গা পাবে না। যেহেতু কিন্তু 8 নাম্বার ঘরে রয়েছে, তুমি দেখবে ভেতরে ভেতরে তুমি আর্তনাদ করছো, চিৎকার করছো এবং এই সিচুয়েশন থেকে, অড সিচুয়েশন থেকে বেরোতে চাইছো, কিন্তু কেউ তোমাকে বলছে না যে হাতটা দাও, আমি তোমাকে ধরে বের করে নিয়ে আসছি, তাই না? তার কারণ 6 নাম্বার ঘর যখন নেগেটিভ থাকে, তখন প্রপার স্যার, গুরু, টিচার পাওয়া যায় না। আমার গুরু কি রিয়েল অর্থে গুরু? আমার গুরু কতটা মানে সত্যি সত্যি কি গুরুর জায়গায় তিনি? 6 নাম্বার ঘর দ্বারা কিন্তু গুরুকেও বোঝা যায়, সেই জায়গাটাতেও কিন্তু আমি দেখতে পাচ্ছি নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে। বাট আরেকটা কথাও অবশ্যই বলা প্রয়োজন, আমি জীবনে কতটা সফল, সে আমি যেই হই, সফলতার জন্য আমি যে সফলতাটা চাইছি তার জন্য আমি নিজে প্রস্তুত তো, সেটা কিন্তু 4 নাম্বার ঘর দ্বারা বোঝা যায়। আমি চাইছি 90% নাম্বার পাবো, অথচ আমি দেখা যাচ্ছে পড়াশোনাই করছি না, কিছুই করছি না, শুধু কালী পূজা, শিব পূজা আর আমি জন্মাষ্টমী করে বেড়াচ্ছি, তাহলে 90% পাওয়া যাবে না। 90% পেতে গেলে 100% নিজেকে তৈরি রাখতে হয়। সেটা কি আমি তৈরি? সেটা কিন্তু 4 নাম্বার ঘর দ্বারা বোঝা যায়। এক্সাম্পল দিলাম জাস্ট। তাহলে 4 নাম্বার ঘর কিন্তু ইন্ডিকেট করছে যে সফলতাটা তুমি চাইছো, যে প্রাপ্তির জায়গাটা তোমার তুমি চাইছো, যে আমাকে এই সুখ দাও, আমাকে আনন্দ দাও, অন্তত জৈবিক সুখ যেগুলো সেইগুলো আমার চাই, আমি ভালো নেই, তার জন্য নিজেকে প্রস্তুত কিন্তু তুমি করছো না, সেরকম ভাবে নিজেকে গড়েও কিন্তু তুমি তুলছো না, এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। কারোর বাপের ব্যাটার ক্ষমতা নেই যে এই নেগেটিভ ইনফ্লুয়েন্স থেকে তোমাকে অফ করে দেয়, যতক্ষণ না প্রপার অর্থে কোন গুরু তুমি লাভ করছো। সেই গুরু তোমাকে বলবে, শোন, এরকম ভাবে চল, এরকম ভাবে কথা বল, এরকম ভাবে প্রাত্যহিক জীবন ধারণ কর, তবেই কিন্তু আলটিমেট এই জায়গাটা যেটা পেতে চাইছিস তার উপযুক্ত তুই হবি। সুতরাং সেই গুরুর জায়গাটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি না। 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল, সেই মঙ্গল কিন্তু আবার বলছি বৃহস্পতির ঘরে, বৃহস্পতি শনির ঘরে, আর 9 নাম্বার ঘরে কিন্তু রাহু বসে রয়েছে। তাহলে সুতরাং মেন্টালি অ্যাডামেন্ট হয়ে যাবার জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি, মানসিকভাবে হিংস্র হয়ে যাবার জায়গাটা, বা কখনো কখনো কিন্তু মিসবিহেভ করে ফেলার জায়গাটা, ব্যবহারিক জীবনের জায়গাটাও কিন্তু নেগেটিভ হয়ে যাওয়ার জায়গা লক্ষ্য করতে পারছি।
আমাদের জীবনের যে নৈতিকতা, নৈতিক মূল্য স্খলিত হয়ে যাচ্ছে মঙ্গল এবং রাহুর অবস্থানের জন্য। 9 নাম্বার ঘরে কেমন স্খলিত হয়ে যাবার জায়গাটাও কিন্তু প্রপার অর্থে লক্ষ্য করা যাচ্ছে। 9 নাম্বার ঘর দ্বারা পালন কর্তাকে বুঝি। আমি বারবার ধরে বলেছি, আমার মা পালন কর্তা হয়ে উঠতে পারেন, জন্মের পর থেকে বাবা নেই, মাই আমাকে পালন করছেন, তার মানে তিনিই কিন্তু আমার পিতা। দেখা যাচ্ছে একটি মেয়ের কেউ নেই, কোনো কিছু নেই, বা তার সে বিবাহের পর স্বামী তাকে সঠিক মতো লালন পালন করছে, তার মানে স্বামীও কিন্তু সেই মেয়েটির পিতা হতে পারে। বোঝার প্রয়োজন আছে, এই পিতা কথাটা মানে হচ্ছে পালন কর্তা, এটা লিঙ্গ ভেদ কখনো করা যায় না। তাহলে তুমি যার দ্বারা সমৃদ্ধ হচ্ছ, যার দ্বারা পালিত হচ্ছ, পরিষ্কার কথায় বোঝাবার জন্য বলছি, সেই মানুষটা কখনো ঠিক নেই। প্রতিপালিত হচ্ছ বা যার সাথে মিশে বা যার দ্বারা তুমি জীবন অতিবাহিত করছো, সেই মানুষটা একদম ঠিক নেই। মানে প্রপার অর্থে তার ব্যবহারিক প্রয়োগ, তার দৃষ্টিভঙ্গি, তার নেচার কোনো কিছু সঠিক মতন নেই, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। তোমার অত্যন্ত কিন্তু ভালো মনের মানুষ তুমি, তার কারণ চন্দ্র উচ্চস্থ হয়ে রয়েছে, অত্যন্ত ভালো মনের মানুষ। কিন্তু মনের জায়গাটা কে ভালো কে খারাপ, হ্যাঁ, আবার কিছু কিছু ক্ষেত্রে না স্যাক্রিফাইস করার প্রয়োজন আছে, হ্যাঁ, সেই জায়গাটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি না। তার কারণ 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ শুক্র কিন্তু 8 নাম্বার ঘরে দারিদ্র যোগের আন্ডারে চলে গেছে। 10 নাম্বার ঘর মানে ক্ষেত্রকেও বলা হয়, সেটা সংসার ক্ষেত্রেও হতে পারে, 1-4-10 কানেকশন যদি হয়, কর্মক্ষেত্রেও হতে পারে। তাহলে এই যে ক্ষেত্রটা, যার উপর তুমি বিচরণ করছো, বিরাজ করছো, যার উপর কিন্তু প্রাত্যহিক জীবন ধারণ তোমার চলছে, সেই ক্ষেত্রটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে তোমার মন উচ্চস্থ থাকা সত্ত্বেও। তার কারণ 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 3 নাম্বার ঘরেরও কিন্তু অধিপতি গ্রহ, বৃষ এবং তুলা, শুক্র, সে কিন্তু দারিদ্র যোগের আন্ডারে চলে আসছে। তাহলে মন কিন্তু তোমার উচ্চস্থ হয়ে রয়েছে, মানসিকতা এবং মনোভাবের জায়গাটা ডিক্রিজ হয়ে যাচ্ছে, সিচুয়েশন পারপাস। আমার মনটা খুব ভালো, একজন আমাকে প্রশ্নও করেছিল, এর আগের দিন বলেছিলাম তোমার মনটা কিন্তু ভালো, কিন্তু এমন ভাবে তোমাকে হার্ট করা হচ্ছে, হিট করা হচ্ছে, এমন সিচুয়েশনের মধ্যে তুমি রয়েছো যে তোমার ভালো মন হওয়া সত্ত্বেও ইরিটেশনের ফলেই হোক, না পাওয়ার জন্যই হোক, এবং যোগ্য মর্যাদা না পাওয়ার জন্যই হোক, যেভাবেই হোক, তোমার মানসিকতা এবং মনোভাবকে পজিটিভ ভাবে কিন্তু ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে না, এবং সেটা কিন্তু কখনো ইম্প্যাক্ট ক্রিয়েট করছে না তোমার ব্যবহারিক জীবনে, ব্যক্তিগত জীবনে, সাংসারিক জীবনে, বিবাহিত জীবনে, ব্যক্তি কেন্দ্রিক জীবনে। এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। 11 নাম্বার যদি আমি দেখি, 11 নাম্বার ঘরের অধিপতি গ্রহ বুধ, সেই বুধ নিয়ে বারংবার বললাম, কিন্তু 11 নাম্বার ঘর যেহেতু সফলতাকে ত্বরান্বিত করার জায়গা, আমি বিবাহের পর সুখী, আরো সুখী হলাম, আরো সুখী হলাম, এই যে আরো সুখী, আরো সুখী, আরো সুখী, আরো সুখী, সেইটাকে ইন্ডিকেট করে কিন্তু এই 11 নাম্বার ঘর সফলতা থেকে সফলতাকে আরো সফলতার দিকে ত্বরান্বিত করণের জন্য। আর 11 নাম্বার ঘর দ্বারা কর্মফলের জায়গাটা বোঝা যায়। 11 নাম্বার ঘরের অধিপতি গ্রহ একদম নেগেটিভ ভাবে 8 নাম্বার ঘরে বসে রয়েছে নিচস্থ হয়ে। মিনের ঘরে বুধ সবসময় নিচস্থ এবং দারিদ্র যোগের আন্ডারে চলে এসছে, তাই জন্য কর্মফল তুমি কোনোদিন পাবে না। যেই কর্মফল অর্থাৎ সদর্থক কর্মফল তুমি যাদের জন্য করবে, তারাই তোমাকে মানে আঘাত দেবে, তারা তোমার মন বুঝতে চাইবে না, এটাও কিন্তু পরিষ্কার রকমের বোঝা যাচ্ছে। কেমন? আর 12 নাম্বার ঘর, 12 নাম্বার ঘরের আমি যদি দেখি চন্দ্র, সেই চন্দ্র কিন্তু 10 নাম্বার ঘরে বসে রয়েছে। 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 10 নাম্বার ঘরে বসে থাকলে 6-3-6-9 কানেকশন, মানসিক, আমি বারবার ধরে বললাম যে আমার মানসিকতা মনোভাবের জায়গাটা, তার দ্বারা মনটা তোমার কখনো ভালো থাকবে না। মনের, আমার খুব উচ্চস্থ মন, ভালো মন, কিন্তু আমার এমন সিচুয়েশন ক্রিয়েট হয়ে রয়েছে, প্রতি মুহূর্তে মানসিক যন্ত্রণা পাচ্ছি আমি, প্রতি মুহূর্তে আমার এই মনটাকে টুকরো বিটুকরো করে দেয়া হচ্ছে, প্রতি মুহূর্তে এমন সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে যেখানে আমি বলছি আমি ভালো নেই, আমার মন ভালো নেই।
প্রতি মুহূর্তে কিন্তু মনটাকে নিয়ে খেলছে অন্য মানুষ। হ্যাঁ, আমার যে উচ্চস্থ মন, আমার যে পজিটিভ মন, তার পজিটিভ ইম্প্যাক্ট আমি ক্রিয়েট করতে পারছি না। 12 নম্বর ঘর অত্যন্ত নেগেটিভ হয়ে যাবার জন্য তোমার ছকের মধ্যে আলক্ষ্মী যোগ ইমিডিয়েট অফ করা প্রয়োজন। সম্পূর্ণ তোমার উপর ছেড়ে দিলাম। যদি তুমি মনে করো যে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করবে আমার কাছে, তাহলে ইমিডিয়েট কিন্তু রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করো। তোমার বাস্তুদোষ ক্রিয়েট হয়ে গেছে বললাম, আর তোমার কিন্তু আলক্ষ্মী যোগ ক্রিয়েট হয়ে গেছে। যে কোনো নেগেটিভ ইনফ্লুয়েন্স একটা কোনো জায়গাকে, তোমার কর্মের জায়গাটা খারাপ, তোমার দেখা যাচ্ছে মনের জায়গাটা খারাপ, তোমার দেখা যাচ্ছে বৈবাহিক জায়গাটা খারাপ, কিন্তু তোমার আলক্ষ্মী যোগ রিপ্রেজেন্ট করে যে চারিপাশ থেকে তোমাকে কিন্তু আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলা হচ্ছে এবং আস্তে আস্তে তুমি বিনাশ হয়ে যাচ্ছ। তোমার প্রেডিকশন করলাম, প্রেডিকশনটা তুমি শুনবে। শুনে তোমার যদি মনে হয় স্যার যেটা বললেন সেটা একদম ফালতু, ধর আমি সুখে আছি, আনন্দে আছি, কোনো ব্যাপার নয়, তাহলে কখনো রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করবে না। কিন্তু যদি আমার প্রেডিকশনটা শুনে তোমার মনে হয় সত্যি সত্যি চারিদিক থেকে আমার মানে হাজার হাজার সমস্যা ক্রিয়েট হয়ে গেছে, কোথায় যাব, কি করব কিছুই ভেবে পাচ্ছি না, তাহলে যেভাবেই হোক বাস্তুদোষ এবং আলক্ষ্মী যোগের রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই মাস্ট এবং মাস্ট। আজকের মতন এইটুকুই। নমস্কার।